জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা। আজকে আপনারা শুনবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের দিনগুলি। শ্রী শ্রী ঠাকুর মহারাজের দিনগুলি যে ধারাবাহিক পর্ব শুরু হয়েছে তার আজকে অষ্টম পর্ব। আজকে শুনবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের 1332 বঙ্গাব্দ কেমন কেটেছিল, কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল এবং তিনি কখন এক অনাথা শিশুকন্যার দায়িত্বভার নিয়েছিলেন, ঠাকুরের ভাব সমাধি, ঠাকুর তার অনুজ ভ্রাতাকে কি উপদেশ দিয়েছিলেন ইত্যাদি আরো অনেক তথ্যাদি এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু জয় মা এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সে জায়গার নামও লিখবেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের নাম স্মরণ করে ও জয় গুরু সুমধুর নাম সজোরে বলে আপনাদের জন্য এই ভিডিওটি শুরু করছি। জয় গুরু জয় গুরু জয় গুরু। 1332 সাল শুরু হলো। এই সালে প্রথম উল্লেখযোগ্য ঘটনা হলো বগুড়া আশ্রমের পূর্ব দিকে জমি কিনে নেওয়া। এর মধ্যে 1330 সালে বগুড়ার ভক্ত সম্মেলনের সময় ঠাকুর এই জমিটি কেনার জন্য আদেশ দিয়েছিলেন। তার এতদিন পর এই জমির যিনি মালিক ক্ষুদুরাম দাসের কাছ থেকে নগদ 300 টাকায় জমিটি কেনা সম্ভব হয় বগুড়াবাসী ভক্তগণের এবং আশ্রমের অন্তেবাসী সন্ন্যাসী ব্রহ্মচারীগণের আনন্দের সীমা রইল না। ঠাকুরও এই খবরে খুবই সন্তুষ্ট হলেন। বৈশাখ মাস পুরীতে কাটিয়ে দিলেন ঠাকুর। জ্যৈষ্ঠের 13 তারিখ ঠাকুর পুরী থেকে চিঠিতে লিখেছেন, আশা করি জন্মোৎসবে তোমাদের সহিত মঠে সাক্ষাৎ হইবে। আমার শরীর আজকাল ভালোই আছে। 18 জ্যৈষ্ঠ ঠাকুরের পুরী থেকে লেখা অন্য চিঠিতে তিনি লিখছেন, তুমি বিয়ে পরীক্ষা ও সংসারের মোহে সে পথে আসিতে পারিলে না, অথচ কৃপার উপর কটাক্ষ করিয়া পত্র লিখিয়াছ। আমার শরীরটাও ভালো থাকছে না আজকাল, পত্র আদি লিখিতে বিরক্ত বোধ করি। পুরী থেকে 20 জ্যৈষ্ঠ আরো একটি চিঠিতে ঠাকুর লিখেছেন, আমি আষাঢ়ের শেষে কিংবা শ্রাবণের প্রথমে কলকাতা হয়ে আসাম যাব। বৈশাখ মাসের মতো জ্যৈষ্ঠ মাসও ঠাকুর পুরীতে থেকেছেন। 11 আষাঢ় ঠাকুর পুরী থেকে লিখেছেন, কর্তব্যনিষ্ঠ গৃহস্থ হয়ে আপন আপন হৃদয়ে ভগবানের নিত্যত্ব বা ভগবানের উপস্থিতি অনুভব করো। আমি পুরী থেকে শীঘ্রই রওনা দেব। এই আষাঢ় মাসে দৈব চক্রে ঠাকুরের একটি অনাথা শিশুকন্যার ভার নিতে হলো। কে জানেন সেই অনাথা শিশুকন্যাটি? শুনুন। শিশুটিকে জন্ম দেওয়ার পর তার মা গত হন। পিতা সংসারী বিরাগী মানুষ। 3 মাসের এই শিশুটিকে নিয়ে তিনি হিমশিম খান। তাই শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে শিশুটিকে অর্পণ করে পিতা সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় দায়মুক্ত হন। শিশুটিকে ঠাকুরের কাছে রেখেই তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তার নাম হয় স্বামী নিরঞ্জনানন্দ সরস্বতী। এই শিশুকন্যাটি হলেন ঠাকুরের বড় আদরের মানস কন্যা লীলু বা লীলা, যিনি পরবর্তীকালে ইতিহাসে MA ডিগ্রিধারিণী পারমার্থিক বিদ্যাসম্পন্না বিদুষী লেখিকা নারায়ণী দেবী শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংস দেবের মানস কন্যা। কর্ণমুনির মতো ঠাকুর সস্নেহে সাদরে শিশুটিকে গ্রহণ করেছেন। শিশুটির জন্যই ঠাকুর বলেছেন, নীলাচল কুটির আশ্রম নয়, এটি একটি গৃহস্থ বাড়ি। প্রকৃত ভক্তগণ অবশ্যই বুঝেছেন ঠাকুরের এই উক্তির মর্ম কি। পরবর্তীকালে বিদুষী কন্যা পিতৃঋণ স্বীকার করে বলেছেন, চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী, তিনি স্বয়ং লিখে গেছেন, আমিও ঠাকুর মহারাজের সর্বশেষ দায়, পূজি শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতনের শেষ পোষ্য। আষাঢ় মাসের শেষে অথবা শ্রাবণ মাসের প্রথমে ঠাকুর পুরী থেকে রওনা দিয়ে কলকাতা যাবেন। তারপর সেখান থেকে আসাম মঠে যাবেন বলে মনস্থির করেছেন। বলা যায় ঠাকুর আষাঢ় মাস পুরীতে থেকে শ্রাবণ মাস আসাম মঠে অবস্থান করেছেন, অর্থাৎ তিনি আষাঢ় মাস পুরীতে থেকে গেছিলেন এবং তারপর শ্রাবণ মাসে আসাম মঠে অবস্থান করেছেন এবং ভক্তগণ ঠাকুরের জন্মোৎসব উদযাপন করেছেন। 14 ভাদ্র ঠাকুর মঠ থেকে লিখেছেন, শারীরিক ভালো আছি, পূজার পর ঢাকা যাব। এই সময় মঠে অবস্থান করার সময় শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা রামাপদ বা রামানন্দজি কাশী থেকে এসে আসাম মঠে উপস্থিত হয়ে ঠাকুরের শ্রীচরণে প্রণত হলেন এবং নিজের সাধন সিদ্ধির কথা শ্রী শ্রী ঠাকুর মহারাজকে তিনি জানালেন। এরই মধ্যে ঠাকুর 1320 সালে তার এই অনুজকে সংসার বৈরাগ্য তীব্রতা দেখে নিজের কাছে 6টি বছর মঠে রেখে দিয়েছিলেন। তারপর
তিনি তার অনুজকে সাধন ভোজন করার জন্য কাশীর গম্ভীরায় পাঠিয়ে দেন। সেই 12 বছর পর রামানন্দজি এই বছর অর্থাৎ 1332 বঙ্গাব্দে মঠে এসে ঠাকুর চরণে প্রণত হলেন। ঠাকুর তার উপর সন্তুষ্ট হলেন এবং তাকে পুনরায় সংসার জীবনে প্রবেশ করার আদেশ দিলেন এবং আরও বললেন তিনি অতি শীঘ্রই নিজ জন্মভূমিতে একটি যেন গুরুধাম স্থাপন করেন এবং এর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু রামানন্দজিকে গ্রহণ করতে হবে আর বংশধারাও রক্ষা করতে হবে। আশ্বিন মাসে পুজোর সময়টা ঠাকুর মঠে অবস্থান করে পুজোর পর ঢাকা পরিভ্রমণে বেরিয়েছিলেন। এইভাবে আশ্বিন মাসও গত হলো। কার্তিক মাস ঠাকুর বাংলায় ছিলেন। পরিভ্রমণ থেকে 16 তারিখ ঠাকুর পুরীতে চিঠি লিখেছেন, বিমলা এলেই তাকে নিয়ে 20 কার্তিক শুক্রবার সন্ধ্যায় পুরী রওনা হব। এই মাসের শেষে ঠাকুর বিমুকে নিয়ে নীলাচল কুটিরে ফিরেছেন। অগ্রহায়ণের 3 তারিখ ঠাকুর পুরী থেকে লিখেছেন, শ্রী ভগবান নির্ভর করিয়া সৎভাবে সংসার চালাইবে। এই মাসে ঠাকুর পুনরায় পুরী থেকে মঠে উদ্দেশ্যে রওনা হন। এই অগ্রহায়ণ মাসে মঠে দরবার দিনে শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হলো। সমস্ত দিনটি কীর্তন, বন্দনা, স্তবস্তুতি, ভজন ও ভোজনে মঠাঙ্গন আনন্দ মুখরিত হয়ে উঠল। ভক্তগণ শ্রী শ্রী ঠাকুরের চরণোদয় আবিরের রঙে রাঙিয়ে দিলেন এবং ঠাকুরও আশীর্বাদ করেন। আনন্দ স্রোতে অবগাহন করে সারাটা দিন শেষ হলো। পরের দিন 27শে অগ্রহায়ণ অর্থাৎ 12ই ডিসেম্বর 1925 সাল, ইংরেজি 1925 সাল শুরু হলো কর্দমত উৎসব। ভক্তগণ ঠাকুরের শ্রী চরণে কর্দমের ফোঁটা দিয়ে প্রণাম জানাচ্ছেন আর ঠাকুর কর্দমের বিজয় তিলক পরিয়ে দিচ্ছেন ভক্তগণের কপালে। এই শুভ দিনে শুভ আনন্দ ঘন মুহূর্তে মঠে এসে উপস্থিত হলেন একজন সুদর্শন বিজুদহী বিনীত নবীন যুবক। এই তার প্রথম মঠে আসা ও পরম কাঙ্ক্ষিত ঠাকুর দর্শন। সকলকে অনুসরণ করে তিনিও ঠাকুর চরণে কর্দম ফোঁটা দিয়ে প্রণাম জানালেন। ঠাকুরের দিব্য দৃষ্টিতে ফুটে উঠল নবীন যুবকটির পরিচয়। ইনি কে? ইনি হলেন ত্রিপুরা জেলার কালিকচ্ছ গ্রামের মুনির বাগ পল্লীর নীলকমা তলাপত্র ও মনমোহিনী দেবীর পুত্র অবনিরঞ্জন তলাপাত্র ঢাকার কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের আইএ 2য় বর্ষের ছাত্র। আর্য দর্পণ পড়েই ঠাকুরের প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েন। ঠাকুর তাকে সাদর গ্রহণ করে মঠাধ্যক্ষ প্রজ্ঞানন্দজিকে এবং ঋষি বিদ্যালয়ের অধ্যক্ষ বরদা ব্রহ্মচারীজিকে এই ছেলেটিকে একটু দেখিস এবং এই ছেলেটি বিকেলে আমার ঘরে পাঠিয়ে দিস তো, এই কথা বলে তিনি বিশ্রামাগারে বা বিশ্রামার্থে ঘরে প্রবেশ করলেন। অগ্রহায়ণ মাস শেষ হলো, এলো পৌষ মাস। এই বছর হালি শহরে অনুষ্ঠিত হতে চলেছে ভক্ত সম্মেলনের 11তম অধিবেশন। ঠাকুর মঠ থেকে এখানে এসে পৌঁছেছেন যথাসময়ে। 11ই পৌষ হালিশহরে আশ্রমাঙ্গনে সভা বসল। আসন গৃহে উন্মুক্ত বারান্দার পশ্চিম দিকে শঙ্কর গৌরাঙ্গের আসনের পাশে দেওয়া হলো শ্রী শ্রী ঠাকুরের আসন। অভ্যর্থনা সমিতির সভাপতি রূপে স্বলিখিত ভাষণ পাঠ করলেন 28 বছরের যুবক ইঞ্জিনিয়ার নারায়ণ দাস নন্দী। তার অভিভাষণ হয়েছিল অত্যন্ত মনোগ্রাহী। তার ভাষণে কিছু অংশ ছিল এরকম। তিনি বলেছিলেন, যেখানেই গুরু পুজো হয়, যেখানেই গুরুর পুজো হয়, সেখানেই তো জগৎগুরু পুজো হইয়া থাকে। অপর কাহারও পুজো হয় না। জগৎগুরুকে প্রণাম করিবে না তো কাহাকে প্রণাম করিবে? তাহার প্রসাদ খাইবে না তো কার প্রসাদ খাইবে? শ্রী শ্রী ঠাকুর হৃষ্টচিত্রে তার গলায় মালা পরিয়ে দেন। তাকে ঠাকুর বিভাগীয় সদস্যপদে বরণ করে নিলেন। এই সম্মিলনীতে একদিন ঠাকুরের হয়েছিল ভাব সমাধি, অর্থাৎ এবারে প্রসঙ্গ আসছে ঠাকুরের ভাব সমাধি। তিনি সেদিন শিষ্যভাবে এবং ভক্তভাবে আবিষ্ট হয়েছিলেন। তার জন্য পৃথক পৃথক ভোগের ব্যবস্থা করা, ঘরের ভিতর সুন্দর আসন পেতে দেওয়া, এইসব কিছু ঠাকুর অগ্রাহ্য করে ছলছল চোখে কাঁদতে কাঁদতে বললেন, আমি গুরু গৃহে এসেছি, গুরুর প্রসাদ খাবো সকলের সাথে একসাথে বসে। সকলে যা খাবে আমিও তাই খাবো। অজ্ঞতা ঠাকুরের জন্য বাইরে পৃথক আসন পেতে দেওয়া হলো। ঠাকুর সে আসন দেখেই ছুঁড়ে ফেলে দিয়ে মাটিতে বসে পড়লেন এবং বললেন, গুরুর প্রসাদ পেতে আবার আসন পাতা? এই দিন ঠাকুর প্রকৃত ভক্ত ভাব অবলম্বন করে উপস্থিত ভক্তগণকে শিক্ষা দিলেন গুরু গৃহে শিষ্য ভক্তকে কিরূপ ভাবে থাকতে হয়। এই সম্মিলনী চলাকালীন একদিন সুরেন্দ্রমোহন দাশগুপ্ত ভক্ত সঙ্গে প্রসাদ গ্রহণ করার সময় উবু হয়ে বসে পরনের কাপড়টি হাঁটুর উপর তুলে উরুর কিছুটা অংশ উন্মুক্ত রেখে প্রসাদ
গ্রহণে নিরত ছিলেন বা ব্যস্ত ছিলেন। এমন সময় ঠাকুর পেছন থেকে এসে তার হাঁটু দিয়ে সুরেশচন্দ্রকে পিঠে ঠেলা দিয়ে বলেন, তোর বেটা গোয়ালা। এই সম্মেলনে সাধারণ সভায় সভাপতি হয়েছিলেন পণ্ডিত প্রবর হরপ্রসাদ শাস্ত্রী। হালিশহর আশ্রমাধ্যক্ষ স্বামী শুদ্ধানন্দের সঙ্গে শাস্ত্রী মহাশয় গড়ে উঠেছিল প্রীতি ভালোবাসার সম্পর্ক। সাধারণ সভার সভাপতি রূপে তার আসন নির্দিষ্ট হয়েছিল এবং স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের পাশে একটি উচ্চ আসনে। শাস্ত্রী মহাশয় তার ভাষণে সেদিন শ্রোতাদের শোনালেন গভীর তত্ত্বপূর্ণ কথা। কল্পচ্ছলে তিনি বলেছিলেন যে আমরাই গোরাকে এদেশে সাদরে আহ্বান করে নিয়ে এসেছি। গোরা কেন আমাদের দেশ ছেড়ে চলে যাবে বলুন? বছরের পর বছর গোরারা অত্যাচার তো এখন সহ্য করতেই হবে। ভাষণ শেষে তিনি বললেন, এই দেশে আবির্ভূত হয়েছেন শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রাচীন ঋষিযোগের ভাবাদর্শ পুনরায় স্থাপন করবার জন্য। আপনারা তারই শিষ্য। শুদ্ধানন্দজি সহায় হন এই মহান কার্য সম্পন্ন করার জন্য। এই সম্মিলনীতে ঠাকুর সুষ্ঠুভাবে মঠাশ্রম পরিচালনার জন্য বাংলাকে 5টি বিভাগে ভাগ করার ঘোষণা করলেন এবং তার নামকরণও করে দেন। সেই বিভাগগুলি হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্য বাংলা। সেই অনুসারে বগুড়া শ্রী শ্রী গৌরাঙ্গ সেবাশ্রমের নাম হয় উত্তর বাংলা সারস্বত আশ্রম। হালিশহর আশ্রমের নাম হয় দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম। কুমিল্লা ময়নামতির আশ্রমের নাম হয় পূর্ব বাংলা সারস্বত আশ্রম। খড়কুসুমা আশ্রমের নাম হয় পশ্চিম বাংলা সারস্বত আশ্রম এবং কানলি আশ্রমের নাম হয় মধ্য বাংলা সারস্বত আশ্রম। কানলি হচ্ছে জয়দেবপুর, ঢাকা। আশ্রমগুলির নামকরণ হয়ে যাওয়ার পরই শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারীজি ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর সব আশ্রমের নামকরণ তো সারস্বত আশ্রম, এখন এই ভক্ত সম্মিলনীর নাম সারস্বত সম্মিলনী দিলে কেমন হয়? ঠাকুর বলেন, না না না, তা হয় না। সারস্বত শব্দের সাথে সরস্বতী বা বিদ্যার সম্পর্ক আছে। সারস্বত সম্মিলনী বললে শুধু বিদ্বজনের সম্মিলনী বোঝাবে। যেমন ঢাকায় আছে সারস্বত সমাজ, কিন্তু আমার এই সম্মিলনী শুধু পণ্ডিতের সম্মিলনীই নয়, এতে পণ্ডিত, মূর্খ, ধনী, নির্ধন সকলেরই সমান অধিকার আছে, শুধু ভক্ত হলেই হলো। এই সম্মিলনীর সময়ে অন্যদিন শক্তি চৈতন্যজি ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর আমরা তো বগুড়া আশ্রম থেকে সারস্বত গ্রন্থাবলী বিক্রয় করি, আমরা এর জন্য কিছু করে পারিশ্রমিক বা কমিশন পাবো না? ঠাকুর সস্নেহে দরদি কণ্ঠে বলেছিলেন, তা কেন পাবি? এ তো তোদের কাজ, ঠাকুরের সেবা। এই সম্মেলনের সময় ঠাকুরের সর্দি কাশির প্রাবল্য দেখা দিল। পরবর্তী সম্মেলনী ডেকে নিলেন খড়কুসুমার ভক্তগণ। সম্মেলনী শেষে ঠাকুর সর্দি কাশিতে আক্রান্ত হয়ে পুরীতেই উদ্দেশ্যে যাত্রা করলেন। 18ই পৌষ পুরী থেকে ঠাকুর চিঠিতে লিখেছেন, আমি এখনো সুস্থ হইতে পারি নাই, প্রবল সর্দি কাশি হইয়াছে। শ্রী শ্রী ঠাকুর পুরী থেকে 2রা মাঘ চিঠি লিখেছেন, আমার মুখ চাইয়া থাকিয়া এতদিন কিছুই হইতেছে না, যদি বুঝিয়া থাকো তবে বিশেষভাবে চেষ্টা যত্ন করো না। বাস্তবিকভাবে আর কেন তোমরা আমাকে ভালোবাসিবে বলো? 10ই মাঘ ঠাকুরের চিঠি অন্য একটি লেখা চিঠিতে বলেছেন, চিরকাল যা বলিয়া আসিয়াছি আবারও বলিতেছি, যাহারা আমাকে আমার বলিয়া আত্মসমর্পণ করিয়া শরণ লইয়াছে তাহাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমিও মুক্তি হইব না। আবার মাঘ মাসে 20 তারিখ পুরী থেকে আরো একটি ঠাকুর চিঠিতে লিখেছেন, শিষ্য হইয়া মুখে এক কথা মনে আরেক কথা, ইহার মানে কি? সর্বই বুঝিয়াছি, আমাকে প্রতারিত করা চলিতে পারে, কিন্তু তোমাদের ফলদাতা রূপ আমার হৃদয়ে যিনি আছেন তাহার নিকট মেকি চলবে না। সম্পূর্ণ মাঘ মাস এই রূপে বিভিন্ন ভক্তের লেখা দুঃখজনক ও বিরক্তিকর চিঠি পেয়ে অসুস্থ ঠাকুর পুরীতে দিন অতিবাহিত করলেন। এলো ফাল্গুন মাস। 11ই ফাল্গুন ঠাকুর পুরী থেকে চিঠি লিখেছেন, আমি চৈত্র মাসের শেষে কিংবা বৈশাখ মাসের প্রথমে কলকাতা থেকে আসাম যাব। আবার আমি পৌষ মাসে যে সর্দি কাশি নিয়ে পুরী এসেছিলাম তা এখন সারে নাই, হাঁপানির মতন অনেক কষ্ট হচ্ছে। 26শে ফাল্গুন ঠাকুর পুরী থেকে আরেকটি চিঠিতে জানা যায়, ভোগ ব্যতীত অর্থাৎ কর্মফল খণ্ডিত হয় না, সুতরাং রোগ শোক ভোগ সবই করিতে হইবে, আমি শারীরিক ভালোই আছি। ফাল্গুন মাস পুরীতে অবস্থান করার সময় ঠাকুর সুস্থ হয়ে উঠেছেন তা দেখা যায়। এলো চৈত্র মাস। 3রা চৈত্র ঠাকুর পুরী থেকে লিখেছেন, আমার শরীরও বেশ অসুস্থ, হাঁপানির মতো হয়ে কয়েকদিন খুব কষ্ট পাচ্ছি, এখনো মাঝে মাঝে টান বা শ্বাস বন্ধ হয়, আমার দ্বারা কোনো কাজের আশা নাই, তোমরাই একমাত্র বল ভরসা। 18ই চৈত্র ঠাকুর 2খানা চিঠি পুরী থেকে লিখেছেন, সংসারে প্রারব্ধ ভোগ ও কর্তব্য কর্ম করিয়া যাও, কিন্তু মনটা মরণের পরপারে আনন্দধামের চিন্তায় নিযুক্ত রেখো। সর্বাত্মকরণে শ্রী ভগবানের আত্মনির্ভর করিয়া তাহারই নাম করিতে করিতে জীবনের বাকিটা কয়েকটা দিন কাটাইয়া দাও।
এই তারিখের অন্য চিঠিতে তিনি লিখেছেন, আমিও দণ্ডী জীবনে কম লাঞ্ছনা ভোগ করি নাই, ইহাও ভগবানের পরীক্ষা। কারণ সন্ন্যাসীকে মান অপমান সমান জ্ঞান করিতে হইবে। তুমি যখন যেখানে থাকো সাবধানে থাকিও এবং সতর্কতার সহিত সাধারণের সাথে ব্যবহার করিও। 26শে চৈত্র ঠাকুর পুরী থেকে আরো একটি চিঠিতে লিখেছেন, আমি অসুস্থতার জন্য মোটেও পত্র লিখিতে পারি না। পত্র লিখিতে বসলেই বুকে ব্যথা করে। আমাকে যেমন আপন বুঝিয়াছ নিঃসংকোচে সেইরূপ ব্যবহার করিও। হালিশহর ভক্ত সম্মেলনী থেকে ঠাকুর পুরী এসে এ বছরের বাকি দিনগুলি পৌষ মাসের শেষার্ধ থেকে চৈত্র মাস অব্দি নীলাচল কুটিরে অতিবাহিত করলেন। এইভাবে 1332 সাল শেষ হলো বা 1332 সালও গত হলো।